নমস্কার আঙ্কেল। নমস্কার। ঠিক আছে বাবা, ঠিক আছে। হ্যাঁ, বেঁচে থাকো বাবা। এসো, ভেতরে এসো। তোমাদের বাবা মা তোমাদের খুব ভালো শিক্ষা দিয়েছেন। হ্যাঁ আন্টি, দাদাই আমাকে পড়িয়েছে, সফটওয়্যার ইঞ্জিনিয়ার তৈরি করেছে আর নিজে আইএএস হয়েছে। দাদা অনেক কষ্ট করেছে, অনেক খারাপ সময়ও গেছে। এবার দাদার জন্য একজন ভালো জীবনসঙ্গিনী পেলেই আমার আর কিছুই চাই না দাদার জন্য। আমাদের মেয়েও খুব লক্ষ্মী। মা সাক্ষী, কি হয়েছে মা? তোমাকে এমন দেখাচ্ছে কেন? আঙ্কেল, আসলে সাক্ষীর গায়ে তো জ্বর রয়েছে, আর আমি চাই না যে এসির জন্য ওনার শরীর আরো খারাপ হয়ে যাক। তাই আমরা আমাদের সাক্ষীর জন্য এরকমই জীবন সাথী চেয়েছি, যে ওর খেয়াল রাখবে আর ওকে খুব ভালোবাসবে। আন্টি, আপনি চিন্তা করবেন না। যদি সাক্ষী আমায় পছন্দ করে তাহলে আমি সবসময় ওর খেয়াল রাখবো, কোনোদিনও কোনো অভিযোগের সুযোগ দেব না। আমার তো ওকে খুব পছন্দ হয়েছে। হ্যাঁ, আমারও ওকে ভীষণ পছন্দ হয়েছে। তোমার কি ইচ্ছে মা? এবার তো মিষ্টি মুখ করাতে হবে। এবার দেখবে, এবার আমি আমার মেয়ের বিয়ে একেবারে ধুমধাম করে করব। সারা শহর তাকিয়ে থাকবে। আঙ্কেল, আন্টি, ছোট মুখে বড় কথা বলছি। আমি চাই যে যখন আমার বিয়ে হবে তখন খুব সাধারণভাবে হোক। এত জাঁকজমক করে খরচা করে কি লাভ? তার থেকে বরং সিম্পল ভাবে কোর্ট ম্যারেজ করে নি। এটা জাস্ট আমার সাজেশন, বাকি আপনারা যেটা ভালো বোঝেন। বাবা, ইনি হচ্ছেন আমার বন্ধু বিনোদ। ইনি আমাদের দুজনের বিয়েটা করাবেন। নমস্কার। নমস্কার। ঠিক আছে, তোমরা সবাই বসো, আমি সাক্ষীকে নিয়ে আসছি। ঠিক আছে, বসো। বাবা। হ্যাঁ মা সাক্ষী, তোমায় খুব সুন্দর দেখাচ্ছে। আজ আমি ভীষণ খুশি, কারণ আজ আমার জীবনের অনেক বড় আর ভীষণ সুন্দর একটা দিন। কারণ আজ আমার মেয়ে একটা নতুন জীবন শুরু করতে যাচ্ছে, আর তাও এইরকম একটা ভালো মানুষের সঙ্গে। বাবা, আমি যেতে চাই না, আমার তোমার কথা খুব মনে পড়বে। মা দেখো, সব মেয়েকেই কোনো না কোনো দিন নিজের বাড়িতে তো যেতেই হয়, তাই না? এটা আমার বাড়ি নয়। এটা তোমারই বাড়ি, আর সারা জীবন তোমারই থাকবে। কিন্তু তোমার আসল বাড়ি হলো তোমার স্বামীর বাড়িটা। চলো মা, ওরা সবাই অপেক্ষা করছে। আচ্ছা বাবা, চলো। বসুন না আপনারা। অভিমন্যু সাক্ষী। কংগ্রাচুলেশনস। তোমাকেও।
দেখো বাবা, আমার মেয়ে যদি কোনো ভুল করে সেটা ছেলে মানুষই ভেবে ক্ষমা। বাবা, কেন লজ্জা দিচ্ছেন আমায়? হাত তো আমার আপনার কাছে জড়ো করা উচিত। যে ভুলবশত যদি কোনোদিনও আমি কোনো ভুল করে ফেলি, তাহলে আমায় ক্ষমা করে দেবেন। নিজের খেয়াল রাখিস মা। কেমন লাগলো? আমি রেডি করেছি সব। কেমন লাগলো? সরি দাদা, এইভাবে দেখো না। আমি এবার তাহলে আসছি। হ্যাঁ দাদা, এনজয়। আরে পাগল একটা। এটা হচ্ছে আমার ছোট্ট সুন্দর বাড়ি। খুব একটা নতুন তো নয়, কিন্তু বিশ্বাস করো, তোমার ভালোবাসার জন্য এই বাড়িটাকে আমি খুশিতে ভরিয়ে দেবো। আই প্রমিস। অভিমন্যু, অভিমন্যু, ফোনও এখানে রেখে গেছে। অভিমন্যু, অভিমন্যু, বৌদি, কি হয়েছে? কে জানে ও কোথায় চলে গেল আমাকে কিছু না বলে। গেছে হয়তো কোথাও। দাঁড়াও, আমি ফোন করছি। না না, আমি ট্রাই করেছি, নিজের ফোনটাও এখানে রেখে গেছে। বৌদি, আইএএস অফিসার তো, কখনো কখনো যেতে হয় এভাবে। চলে আসবে, তুমি গিয়ে শুয়ে পড়ো। তুমি কোথায় গিয়েছিলে? আসলে আমি, হ্যাঁ, ওই আসলে একটা জরুরি মিটিং ছিল, তাই আমাকে চলে যেতে হয়েছিল।
অভিমন্যু রোজ রাতে কোথায় চলে যায়? আজ আমি এটা জেনেই ছাড়বো। বেশিক্ষণ অপেক্ষা করাইনি তো আমি? না, হুম, চলো। এই বাড়িটা আসলে কার? আর অভিমন্যু এখানেই বা কেন এলো হঠাৎ? সাক্ষী, কি হয়েছে? সব ঠিক আছে তো? হ্যাঁ, না, বসো বসো। কি ব্যাপার সাক্ষী? কিছু একটা চিন্তা তো রয়েছে যা তোমায় বিরক্ত করছে। বলো আমাকে, কি ব্যাপার? তুমি প্রত্যেকদিন রাতে কোথায় চলে যাও? আমি বলতে চাইছি যে কি এমন কাজ থাকতে পারে যে যে প্রতি রাতে তোমায় চলে যেতে হয়? কালকেও তুমি বাইরে বেরিয়েছিলে না? সাক্ষী, তুমিও না। আরে বাবা, তোমার স্বামী একজন আইএএস অফিসার। এমার্জেন্সি মিটিং থাকে, রাত্রিবেলাই হয় এইসব মিটিং আমাদের। আর কাল রাতে তো আমি কিছু ইম্পর্টেন্ট ডকুমেন্টস সাইন করতে গেছিলাম। দ্যাটস ইট। তুমি চিন্তা করো না, আস্তে আস্তে তুমি সব বুঝে যাবে। আরে মনে হচ্ছে ভুল সময় এসে গেছি আমি। আরে একদম না রে ভাই, একদম ঠিক সময় এসেছিস তুই। আরে ভাই, বোঝা তোর বৌদিকে যে তোর দাদাকে রাত্রিবেলাতেও কাজের জন্য বেরোতে হয়। আয় বোঝা এবার। বৌদি, আস্তে আস্তে তুমি সবকিছু বুঝে যাবে। চলো এবার তোমার মুডটা ঠিক করো। আমার বাবা মার কথা খুব মনে পড়ছে। তুমি যদি বলো তো আমি দেখা করতে যাব ওদের সাথে। এটা আবার জিজ্ঞেস করার মতো কথা? তোমার ইচ্ছে হলে তুমি যেতে পারো। আচ্ছা, আই এম গেটিং লেট, আমি বেরোচ্ছি। বাই। আচ্ছা বৌদি, তাহলে আমিও যাই। অভিমন্যুর মতো প্রত্যেক ছেলেকেই মেয়েরা কামনা করে। সাক্ষীও ঠিক এটাই চেয়েছিল, যে ওর জীবনে একজন এমন ছেলে আসবে যে ওর মা বাবাকে সম্মান করবে, ওকে সারা জীবন আনন্দে রাখবে। অভিমন্যু ওর জীবনে আসায় ওর সমস্ত স্বপ্ন সত্যি হয়ে গিয়েছিল। নমস্কার, আমি অমিত পাচৌরি, আর আপনারা দেখছেন ক্রাইম অ্যালার্ট। এই পুরো ঘটনায় একটা ব্যাপার অবাক করার মতো ছিল, সেটা এই যে অভিমন্যু মাঝরাতে কোনো মহিলার সঙ্গে দেখা করতে যেত। সেই মহিলা কি ওনার কাছের কোনো আত্মীয় ছিল, কোনো বন্ধু ছিল? আসলে ওই মহিলা কে ছিল যার জন্য অভিমন্যু সাক্ষীর কাছে মিথ্যে কথা বলতো? সাক্ষী কি অভিমন্যুর সত্যিটা জানতে পারবে? আসুন দেখা যাক। হ্যাঁ বলুন, আপনি কে? আসলে আমি অভিমন্যুর ব্যাপারে একটু কথা বলতে চাই। অভিমন্যু? কে অভিমন্যু? এই ফটোটা তোমার কাছে কি করে গেল? আর কে তুমি? আমি ওর বিবাহিতা স্ত্রী। কি বাজে কথা বলছো তুমি?
এবার তো বলে দাও যে তোমার সঙ্গে অভিমন্যুর কি সম্পর্ক? এই দেখো, ও আমাদের দুজনকেই ঠকিয়েছে। ঠিকই বলেছো তুমি। আমি কখনো ভাবিনি যে এই মানুষটা আমায় এভাবে ঠকাতে পারে। আমিও এটাই ভেবেছিলাম যে এরকম একটা মানুষকে বিয়ে করে আমি হয়তো পৃথিবীর সব সুখ পেয়ে গেছি, কিন্তু আজ জানতে পারলাম যে এই ভীষণ খারাপ মানুষ। ওকে এভাবে ছাড়বো না, শিক্ষা তো ওকে দিতেই হবে। ও আমাদের দুজনের জীবন নষ্ট করেছে। একবার ওকে বাড়িতে আসতে দাও। আমি না, কিন্তু ও একজন ভীষণ চালাক মানুষ। আমাদের ওকে ওর পাতা ফাঁদেই ওকে ফেলতে হবে, ঠিক আছে? কেন কেন অভিমন্যু, কেন? হ্যালো বিদ্যা। বিদ্যা, তুমি আমাকে যে অ্যাড্রেসটা বলেছিলে আমি তো সেখানেই এসেছি। এখানে তো কিচ্ছু নেই, কোনো বিল্ডিং নেই, একদম ফাঁকা এরিয়া। কিন্তু ওর ডকুমেন্টসে তো ওই জায়গাটারই অ্যাড্রেস ছিল। হ্যাঁ, কথা অনুযায়ী জায়গাটাও তো একই, কিন্তু এখানে তো কিচ্ছু নেই। আচ্ছা, এরকম নয় তো যে ওই অ্যাড্রেসটাই মিথ্যে? আমার তো মনে হচ্ছে ও আইএএস অফিসারও নয়। হ্যাঁ, আমারও এটাই মনে হচ্ছে। কোনো ব্যাপার না, ওকে তো এবার আমরা ছাড়বই না। হ্যালো, হ্যাঁ বিদ্যা, আমি ওর অফিসের সাইট চেক করলাম, কিন্তু এখানেও তো কিচ্ছু নেই। আমার না খুব টেনশন হচ্ছে আর খুব ভয়ও করছে। আচ্ছা তুমি বলো তো, ওর সঙ্গে তোমার কোথায় দেখা হয়েছিল? আমার মা বাবা ওকে কোনো ম্যাট্রিমোনিয়াল সাইট থেকে পেয়েছিল। হ্যাঁ, আমিও ওকে ওখানেই পেয়েছিলাম। এক কাজ করে ওই সাইটটার অ্যাকাউন্টে চেক করি বরং। ওয়েট, কিন্তু পাসওয়ার্ড? আরে আমি একজন কম্পিউটার ইঞ্জিনিয়ার, পাসওয়ার্ড আমি বের করে ফেলবো। ওর অ্যাকাউন্টটা খুলে নিয়েছি। আরে ও দেখছি তো নিজের প্রচুর প্রোফাইল খুলে রেখেছে। তুমি দাঁড়াও, আমি তোমায় স্ক্রিনশট পাঠাচ্ছি, ঠিক আছে? বাই। বৌদি দাদার ল্যাপটপ নিয়ে এতক্ষণ ধরে কি করছে? কিছু তো একটা হয়েছেই, জানতেই হবে আমাকে। সাক্ষী কিছু জানতে পারলে? হ্যাঁ বিদ্যা, এই দেখো, আমাদেরকে এই মেয়েটাকেই খুঁজতে হবে। কিন্তু একে খুঁজে কোথায় পাবে? কোথায় থাকে ও? সেটা তো আমিও জানি না, কিন্তু চ্যাট বক্স থেকে আমি ওর নাম্বার পেয়ে গেছি। একবার ট্রাই তো আমরা করতেই পারি না? হ্যাঁ,
হ্যালো হ্যালো টিনা। আপনি কে? টিনা, আমি তোমার সঙ্গে অভিমন্যুর ব্যাপারে একটু কথা বলতে চাই। কে অভিমন্যু? এক মিনিট। টিনা, আমি তোমাকে এক্ষুনি একটা ছবি পাঠিয়েছি, একবার ওটা চেক করো প্লিজ। হ্যালো হ্যালো। আরে ও তো ফোনটাই কেটে দিল। এবার কি করব? ওকে একবার মেসেজ করি, কিন্তু একটু মিথ্যে বলতে হবে। ওকে। হ্যালো টিনা, আমি যে অ্যাড্রেসটা পাঠাচ্ছি সেখানে আমার সঙ্গে দেখা করো, নয়তো অভিমন্যু তোমাকে ফলো করবে, আর একমাত্র আমিই শুধু তোমাকে এখান থেকে বাঁচাতে পারি। তাই যা বলছি সেটা করো। টিনা, টিনা। ও চলে আসবে, চলে আসবে ও। আরে না, ও আসবে না এখানে। আসলে আমরা তোমাকে মিথ্যে বলেছি। তুমি আমাকে মিথ্যে কথা বলেছো? দেখো টিনা, আমরা জানি যে ও তোমাকেও ঠকিয়েছে। আমাকে কেউ ঠকায়নি, আমি এই ব্যাপারে কথাই বলতে চাই না। আমার এখানে আসাই উচিত হয়নি আসলে। আমি যাচ্ছি। আরে টিনা, প্লিজ প্লিজ বসো। দেখো টিনা, নিজেকে একটু সামলাও। আমরা জানি যে এই সময় তোমার উপর দিয়ে কি যাচ্ছে, আমরাও তোমার পাশেই থাকতে চাই, কিন্তু আমাকে বিশ্বাস করো, আমিও জানতাম না ও তোমাকে এইভাবে ভয় দেখিয়ে রেখেছে। টিনা, এই সময়টা ভয় পাওয়ার নয়, বরং সাহস দেখানোর। প্লিজ আমাদের সাথে থাকো, ওকে শাস্তি দিতে আমাকে সাহায্য করো। হ্যাঁ, আমি সাহায্য করব তোমাদের, কিন্তু ও ভীষণ চালাক। আমি ওকে ওর চালাকি দেখানোর কোনো সুযোগই দেব না। এটাই প্রবলেম। মা, বাবা, তুমি তুমি এখানে কি করছো? বাবা, আমি তোমার সঙ্গে কথা বলতে চাই। তার আগে আমি তোমাকে কিছু বলতে চাই। কি হয়েছেটা কি? মা, মা বলে ডাকবি না আমায়, লজ্জা করে তোকে মেয়ে বলে ডাকতে। হয়তো আমরা তোমাকে ঠিকভাবে মানুষ করতে পারিনি। না না, সেরকম নয় বাবা, এতে আপনার কোনো দোষ নেই। বাবা, আমি সত্যিই জানি না যে ও তোমাকে কি বলেছে, কিন্তু আমি ওর ব্যাপারে সত্যিটা জানি আর তোমাকে বলতে চাই। খুব খারাপ মানুষ ও, ও আমাদের সবাইকে ঠকিয়েছে। ও ঠকায়নি, ঠকিয়েছো তুমি। আমি কি করেছি আমি বাবা? এই দেখ, কি এগুলো? বাবা, বাবা এসব মিথ্যে, আমি এ ধরনের কাজ করিনি। নিজেরই দেওরের সাথে, ছি। না মা, আমায় বিশ্বাস করো, এসব কিছু মিথ্যে। এসব এই দুই ভাই মিলে সাজিয়েছে, ওরাই আমাকে ঘুমের ওষুধ খাইয়ে এই ফটোগুলো তুলেছে। এই, তুমি কি ভাবো এইসব করে তুমি আমার বাবা মাকে আমার থেকে দূরে সরিয়ে নেবে? শোনো, এসব হবে না। সাক্ষী, বাবা, ডাকিস না আমাকে বাবা বলে, সেই অধিকার হারিয়েছিস তুই। বাবা আমাকে বিশ্বাস করো, এসব কিছু মিথ্যে। ও জানতো যে আমি এখানে এসে ওর সম্বন্ধে সবকিছু বলে দেব, সেই জন্য ও এসব ড্রামা করেছে। বলছি বাবা, আপনাকে এরকম একটা জঘন্য কথা আমি কোনোদিন বলতেও চাইনি, কিন্তু আমি বাধ্য হয়েছি। বাবা, আমি সাক্ষীকে ভীষণ ভালোবাসি, এতটা ভালোবাসি যে আমি ওকে ক্ষমাও করে দিতে পারি, কিন্তু ও কোনো কথা কিছুতেই বুঝতে চাইছে না। ও আমার সাথে থাকতেই চায় না বাবা, আমি কি করতে পারি? আরে ও তোমার স্ত্রী, আমি দেখছি কি করে ও তোমার সঙ্গে না থাকে। বাবা, আমায় একটা সুযোগ দাও সত্যিটাকে প্রমাণ করার জন্য, প্লিজ বাবা। এই দেখো, দেখো, এ হলো ওর বউ। আর বাবা,
আমি এই মেয়েটাকেও চিনি। তুমি চলো আমার সঙ্গে, তাহলে তোমরা সবকিছু জানতে পেরে যাবে। চলো আমার সঙ্গে। বিদ্যা, ওনারা আমার বাবা মা। ওনাদের তুমি সত্যি কথাটা বলো যে অভিমন্যুর সঙ্গে তোমার কি সম্পর্ক। হ্যাঁ নিশ্চয়, অনেক গভীর সম্পর্ক। সাক্ষী, আমি তোমায় কতবার বলেছি যে উনি আমার স্বামীর খুব ভালো বন্ধু। রাখি পরাই আমি ওনাকে। বিদ্যা, এসব তুমি কি বলছো? সেটাই বলছি যে এটা সত্যি। না বিদ্যা, বিদ্যা তুমি আমায় বলেছিলে যে এর সঙ্গে তোমার বিয়ে হয়েছে, তোমার কাছে ছবিও আছে, তুমি আমায় দেখিয়েছিলে। হ্যাঁ হ্যাঁ, ওগুলো তো বিয়েরই ছবি, কিন্তু সেখানে আমরা এক ভাই বোনের মতোই ছবি তুলেছি। এক মিনিট, আমার স্বামী তো ইনি। দেখুন দেখুন বাবা, আপনি দেখো বিদ্যা, আমি জানি ও তোমাকে ভয় দেখিয়েছে, কিন্তু বিদ্যা তুমি ভয় পেও না। তোমার কাছে এটাই একমাত্র সুযোগ ওকে শায়েস্তা করার। অনেক হয়েছে, আর কতটা অসম্মান করবি তুই আমাদের? বাবা, একটা সুযোগ দাও, আমার কাছে আরো প্রমাণ আছে। বাস, অনেক হয়ে গেছে। সাক্ষী প্লিজ থামো এবার অন্তত। তুমি আর পারছি না, প্লিজ হাত জোর করছি তোমার কাছে আমি। সাক্ষী, আমার ভালোবাসার এরকম প্রতিদান কেন দিচ্ছ তুমি? ভালোবাসা? কেন? মানছি মানছি তোমার বাবার মতন এত টাকা নেই আমার কাছে, ওনার মতন জীবনযাপন লাইফস্টাইল আমি তোমাকে দিতে পারবো না, কিন্তু তোমার ছোট ছোট খুশির খেয়াল তো আমি রাখি, তাই না? চেষ্টা তো করি অন্তত আমি। তারপরও এসব কেন আমার সাথে করছো সাক্ষী, কেন? বাবা, ওর ওই মাথার মধ্যে শুধুমাত্র সারাদিন টাকা ছাড়া আর কিচ্ছু থাকে না। বারবার শুধু আমাকে ছোট করে বিভিন্ন কথা বলে, হুমকি দেয় আমায়, বলে যে আমার বাবা সব টাকা আমার। তোমাকে ছেড়ে যদি আমি চলে যাই তাহলে তুমি কিচ্ছু পাবে না। আরে আমি কি কোনোদিন আপনার টাকা চেয়েছি? আমি তো শুধু সাক্ষীর ভালোবাসাটা চেয়েছি। চুপ করো তুমি, আর মিথ্যে কথা বলো না তুমি। চুপ কর, আর আমি কিচ্ছু শুনতে চাই না। চলো নির্মলা, চলো এখান থেকে। বাবা, মা, বাবা, বাবা প্লিজ আমার কথা শোনো। টিনার সঙ্গে দেখা করো, সব সত্যি বলবে। আমায় বিশ্বাস করো, আমি সত্যি বলছি। সাক্ষী আর অভিমন্যুর জীবনে আসলে কি ঘটনা ঘটছিল? একদিকে বিদ্যা আর টিনার এটা বলা যে অভিমন্যু মিথ্যে কথা বলছে, ও একটা ঠকবাজ, ও টাকার জন্য মেয়েদের সাথে বিয়ে করে তাদের নিঃশেষ করে মাঝ রাস্তায় ছেড়ে দেয়। সেরকম অন্যদিকে হঠাৎ করে বিদ্যার নিজের কথার সম্পূর্ণ খেলাপ করা আরেকটা মিথ্যের দিকে ইঙ্গিত করছিল। শেষ পর্যন্ত সাক্ষী কি করবে? ও কি অভিমন্যুর সত্যিটা বাইরে বের করে আনবে? যদি অভিমন্যু সাক্ষী আর বিদ্যা দুজনকেই ঠকাচ্ছিল, তাহলে এই কথাটা বিদ্যা সাক্ষীর মা বাবার থেকে লুকিয়ে কেন রেখেছিল? আসুন দেখা যাক। এসব কি চলছে রণবীর? কি এসব? লজ্জা করে না তোর? আরে বৌদি তো মায়ের সমান হয়, আর তুই এত নোংরা একটা কাজ করে বসলি। দূর হয়ে যা আমার বাড়ি থেকে। দাদা, আমি তোমাকে সবকিছু বলতাম, আমি কিছুই করিনি। বরং এই বৌদি আমার কাছাকাছি আসতো যখন ইচ্ছে হতো। এসব কি বলছো তুমি? না বৌদি, অনেক হয়ে গেছে, আমি আর সহ্য করতে পারবো না। ও আমাকে ইশারা করতো, আমি কতবার বোঝানোর চেষ্টা করেছি, বৌদি হও তুমি আমার, মায়ের মতো তুমি আমার। কিন্তু বৌদি আর একদিন আমার ঘরে এসে আমার সঙ্গে জোর করার চেষ্টা করছিল। লজ্জা করে না তোমার এরকম নোংরা কথাগুলো বলতে গিয়ে? আমাকে ক্ষমা করে দাও বাবা। সাক্ষীর পক্ষ থেকে আমি তোমাদের কাছে ক্ষমা চাইছি। প্লিজ ওকে আপন করে নাও বাবা, ভগবান নিশ্চয়ই ওর সুমতি দেবে। বাবা, বাবা অভিমন্যু, ওর সঙ্গে আমার আর কোনো সম্পর্ক নেই। যা সম্পর্ক আছে শুধু তোমার সঙ্গে। আজ থেকে তুমি আমার ছেলে, আর আমার সম্পূর্ণ সম্পত্তির তুমিই একমাত্র অধিকারী। আমি সবকিছু তোমার নামে করে দেব, যাতে ও সবকিছু শেষ না করতে পারে। বাবা, আপনার কাছ থেকে আমার কিচ্ছু চাই না, শুধু আপনি আমাকে ছেলে বলে ডেকেছেন, এটাই যথেষ্ট। যা কিছু আছে আপনার, আপনি ওটা ওর অধিকার। না বাবা না, তুমি সেটাই করছো যেটা ও চাইছে। দেখ সাক্ষী, আমি তোর সামনে হাত জোর করছি, আমার মুখের দিকে তাকিয়ে যদি আমার জন্য তোর মনে একটুও সম্মান থাকে, তাহলে এই সম্পর্কটা ঠিক করে নে। এরপরে যদি আমি কোনো জায়গা থেকে এমন কোনো কথা শুনতে পাই, তাহলে সত্যি বলছি
আমি আর তোর মা দুজনই আমরা আত্মহত্যা করব। না না বাবা, আমাকে বিশ্বাস করো, আমি মিথ্যে বলছি না। বাবা অভিমন্যু, হ্যাঁ কিছুদিনের জন্য সম্ভব হলে তোমার ভাইকে অন্য কোথাও পাঠিয়ে দাও। চলো নির্মলা। বাবা, মা, তোর এই নোংরা খেলাটা আমি সবার সামনে নিয়ে আসবো, বুঝতে পেরেছিস তুই? আচ্ছা, স্বামীর মুখে মুখে তর্ক করছিস? স্বামী? তুই তো স্বামী হওয়ার যোগ্যতাই রাখিস না। তুই হলি 1 নম্বরের নোংরা লোক। এক্ষুনি পুলিশের কাছে গিয়ে বলবো যে তুই 1 নম্বরের ফ্রড লোক, কোনো অফিসার নস। এই, কোথায় যাচ্ছিস? রণবীর, রণবীর! তোর বৌদি পুলিশের কাছে যেতে চাইছে। যা, নিয়ে যা ওকে, যা। তোমার এত বড় সাহস! চলো। ছাড়ো আমায়, আরে চলো। ছাড়ো আমায়। দরজা খোলো রণবীর, আমি বলছি কিন্তু। ওর মুখ কিন্তু বেশি দিন বন্ধ রাখা যাবে না। ইস, এর কিছু একটা করতেই হবে। দরজাটা খোলো। বাবা, বাবা! কি হয়েছে বাবা? সব ঠিক আছে তো? কি ব্যাপার বাবা, বলো না, আমার তো খুব ভয় করছে, বলো। মা, বাবা, সাক্ষী। বাবা কি হয়েছে সাক্ষীর? বাবা আসলে রণবীরের সাথে পালিয়ে গেছে। কি? হে ভগবান, কি করলো এই মেয়েটা? সাক্ষীকে ছাড়া কি করে বেঁচে থাকবো? বাবা ওর ব্যাপারে একদম চিন্তা করো না, আমরা ভাববো যে আমাদের কোনো মেয়ে ছিলই না। আমি এই শহর থেকে ট্রান্সফার নিয়ে নিচ্ছি, আর এই শহর থেকে আমি অনেক দূরে চলে যাব, সেটাই ভালো। বাবা তার আগে আমাকে বাবার কর্তব্যটা করতে দাও। কি বলতে চাইছেন? আমি আমার সমস্ত সম্পত্তি তোমার নামে করে দিতে চাই। ছেলের সম্পর্ক যখন করেছো সেটা শেষ পর্যন্ত রেখো। ঠিক বলেছি না নির্মলা? কেন করলে তুমি আমার সঙ্গে এরকম? কেন মিথ্যা কথা বলেছো? বলো আমায়। সাক্ষী, তুমি প্লিজ যাও এখান থেকে। আমি কোথাও যাব না, অনেক কষ্ট করে আমি এইখানে এসেছি, আর তুমি বলছো আমায় চলে যেতে? না, আমি আমার প্রশ্নের উত্তর চাই। সাক্ষী, আমি তোমায় কোনো সাহায্য করতে পারবো না, প্লিজ আমার কথাটা বোঝার চেষ্টা করো, চলে যাও এখান থেকে। এইসব কথার কি মানে বলো? কিসের জন্য বাধ্য তুমি? হ্যালো, বিদ্যা, কেন ফোন করেছো তুমি? তোমার বোনের ভিডিও ক্লিপটা মনে আছে তোমার, যেটা আমি বানিয়েছিলাম? সেটা এখনো আমার কাছে আছে। হ্যাঁ, খুব সাবধানে রেখে দিয়েছি আমি।
আর যদি তুমি বেশি স্মার্টনেস দেখাতে চাও তাহলে ওই ভিডিও ক্লিপটা আমি ভাইরাল করে দেবো। না 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 অভিমন্যু, প্লিজ প্লিজ এরকম কিছু করো না। তুমি যেরকম বলবে আমি সেরকম করব, প্লিজ। আমি জানতাম যে তুমি এরকমই বলবে। গুড। আমি আমার বোনের জীবনটা নষ্ট করতে পারবো না সাক্ষী, প্লিজ আমার কথাটা বোঝার চেষ্টা করো। বিদ্যা, আমায় একটা কথা বলো, তোমায় ছাড়ার পরে এমন কি গ্যারান্টি আছে যে ও তোমার বোনের ভিডিওটা সোশ্যাল মিডিয়াতে আপলোড করবে না? বলো আমাকে। আমাদের দুজনের কাছে শুধু এই একটাই সুযোগ এই রাক্ষসটার হাত থেকে মুক্তি পাওয়ার। যদি তুমি এইভাবেই ভয় পেতে থাকো তাহলে বিদ্যা নিজের সঙ্গে নিজের বোনের জীবনটা তুমি নিজের হাতেই শেষ করে দেবে। বলো, সেটা করতে চাও তুমি? না, কিন্তু 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 কিছু নয় বিদ্যা। তুমি জানো আমাদের দুজনের তো ওর সঙ্গে বিয়েটাও হয়নি। ওই সব পেপারগুলো নকল ছিল, ওর বন্ধু বানিয়েছিল। আর সেই কথাটা তো অভিমন্যু নিজে আমায় বলেছে। কিন্তু আমরা ওকে ধরবো কি করে? বিদ্যা, আমাদের ওর বন্ধুকে খুঁজতে হবে। সাক্ষী, সাক্ষী পালিয়ে গেছে। রণবীর, রণবীর তাড়াতাড়ি আয়, সাক্ষী পালিয়ে গেছে ভাই। এবার কি হবে? ও যদি ওর বাবা মাকে সব সত্যি বলে দেয় তাহলে কি হবে? তার চিন্তা করিস না, আমাদের কোনো ক্ষতি কেউ করতে পারবে না, কারণ ওর বাবা প্রপার্টি আমার নামে করে দিয়েছে লিগালি। এবার শুধু বেরোনোর প্ল্যান কর। যা যা। হ্যাঁ দাদা। বাড়িটা বেশ ভালো, ধন্যবাদ। আমি প্রাচীকে ডাকছি। প্রাচী মা, সরি, এক্সকিউজ মি। আন্টি, আমি পুরনো মানসিকতার মানুষ নই। যদি আপনার অনুমতি থাকে তাহলে আমি প্রাচীকে একবার দেখতে চাইব। প্রাচী, তুমি তোমার ঘোমটাটা তুলতে পারো। তুমি 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 এখানে কিভাবে? কেন, শক লাগলো? তুমি তো মেয়ে দেখতে এসেছিলে না? আবার আরেকটা মেয়ের জীবন নষ্ট করতে এসেছিলে? না না, তোমার কোনো ভুল হচ্ছে বোধহয়। বিদ্যা, রণবীর, পালা পালা ভাই, তাড়াতাড়ি। বাবা, আপনি? চুপ করো, তোমার বন্ধু আমাদের সবকিছু বলেছে। তো মিস্টার ফ্রড লয়ার, তুমি নিজের কেস নিজেই লড়বে নাকি অন্য কোনো লয়ারকে হায়ার করবে? কি সব বলছেন আপনারা? আমি বলেছিলাম না সাক্ষী, মুখের কথায় হবে না। এক কাজ করি, ওর বিরুদ্ধে ফ্রড কেস করে দিই একটা। এমনিতেও ওর বিরুদ্ধে প্রমাণ আছে আমাদের কাছে, ওর ফটোজ। আর আমাদের বিয়ে ওই তো করিয়েছে। গুড আইডিয়া বিদ্যা। এখানকার সমস্যা এখানেই শেষ করে দিন না, বাইরে কেন জানাজানি করবেন? আচ্ছা বলুন, আমাকে কি করতে হবে? এই একটা তুমি কাজের কথা বললে। আমি তোমার নোংরা বন্ধুর অ্যাকাউন্ট চেক করেছি, আর সেখান থেকে এটা জানতে পেরেছি যে ও আবার আরেকটা নতুন মেয়ের জীবন নষ্ট করতে চলেছে। কিন্তু সেই মেয়েটার ব্যাপারে আমি কিচ্ছু জানি না। তাই এবার তুই বল, তুই আমাকে সাহায্য করবি নাকি নিজের কেসটা নিজেই লড়বি? ঠিক আছে, যেমনটা আপনি বলবেন।
কতগুলো মেয়ের তুই জীবন নষ্ট করেছিস না? লজ্জা করে না? মাত্র কিছু টাকার জন্য কতজনের জীবন নিয়ে খেলা করেছিস তুই? ইন্সপেক্টর, অ্যারেস্ট হিম। চলো। মা সাক্ষী, আমরা অনেক বড় ভুল করে ফেলেছি, পারলে আমাদের ক্ষমা করে দিও। না বাবা, কেউ সত্যি কথাই বলেছিল যে বিয়ে একটা জুয়া খেলা, একটা বিরাট বড় রিস্ক। সামনের মানুষের সত্যিটা পুরোপুরিভাবে বিয়ের পরেই সামনে আসে। কিন্তু অভিমন্যু এখানে কোনো অন্য খেলাই খেলছিল, সরল মেয়েদের জীবন নষ্ট করার খেলা। আমাদের দেশে না জানে এরকম কত মেয়ে আছে যাদের অভিমন্যুর মতো ছেলেরা ঠকিয়ে নিঃশেষ করে ছেড়ে দেয়। এটা খুবই জরুরি যে আমরা বিয়ে করার আগে ছেলে এবং মেয়েদের ব্যাপারে সম্পূর্ণ তথ্য জেনে নিই। এটা কিন্তু সত্যি নয় যে ম্যাট্রিমোনিয়াল সাইট থেকে হওয়া সম্পর্কে বিশ্বাসঘাতকতা হয় না। বিশ্বাসঘাতকতা আমাদের চেনা জানার সম্পর্কের মধ্যেও হতে পারে। জরুরি এটাই যে এই সময় আমরা নিজেদের বোধ বুদ্ধির ব্যবহার সঠিকভাবে যেন করি। যখন কোনো সহজ সরল মেয়ের সাথে এমন দুর্ঘটনা ঘটে, তখন ওই মেয়ের জীবনের সবচেয়ে বড় বন্ধু তার নিজের মা বাবা হয়। যদি মা বাবা তার পাশে থাকে তবে ওই মেয়ে ভেঙে পড়ার থেকে বেঁচে যায়। এটাও প্রয়োজন বন্ধুরা যে আমরা আপনজনদের পাশে থাকি, আপনজনদের বিশ্বাস করি। এই পর্যন্ত বলে আমি অমিত পাচৌরি আজকের এই গল্প থেকে বিদায় নিচ্ছি। আবার দেখা হবে কোনো এক সত্য ঘটনাকে সঙ্গে নিয়ে। ততদিন মনে রাখবেন, ক্রাইম থেকে বাঁচতে হলে অ্যালার্ট থাকুন। ক্রাইম অ্যালার্ট, অন্যায়ের বিরুদ্ধে সোচ্চার।